কারণটা নিশ্চিতভাবে ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন। ওয়াকফ সংশোধনী বিলের উপরে পার্লামেন্টে ইতিমধ্যে আলোচনা চলেছিল, এখনো অলরেডি আলোচনা চলছে। আজকে আবার নতুন করে ওয়াকফ সংশোধনী বিলের উপরে আলোচনা রেখেছে। 8 ঘন্টার মতো সম্ভবত আলোচনা হবে। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, সব রাজনৈতিক দলের মাধ্যমে প্রোটেস্ট হয়েছে। জেপিসি বিভিন্ন রাজ্যে গিয়ে মতামত নিয়েছে, আমরা মতামত দিয়েছি, কিন্তু জেপিসি কতটা মতামত নেওয়ার সময় রেখেছিল সবটা আমরা জানি। একটা গ্রুপকে 2 মিনিট করে সময় দিয়েছিল, যেখানে প্রায় 40টা মতো সংশোধনী আছে, সেখানে 2 মিনিটে কিভাবে সম্ভব? একটা সংশোধনী নিয়ে চর্চা করতে গেলে 2 থেকে 5 মিনিট টাইম লেগে যাবে, সেখানে মাত্র একটা গ্রুপকে 2 মিনিট করে টাইম দিয়েছিল। মানে পরিকল্পিতভাবে যে শুধুমাত্র আইন পাস করার জন্য যে জেসিপি গিয়ে মিটিং করেছে, জেসিপি গিয়ে আলোচনা করেছে, জয়েন্ট পার্লামেন্টারি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর সবার আগে দেখতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন। যেটাকে আমরা বলি, এটা দেখানোর জন্য বাইরের কিছুই নয়, কিন্তু মতামত সেই অর্থে গ্রাহ্যই করা হয়নি বা শোনাই হয়নি। এখন হচ্ছে বিষয়, আমরা যারা ধর্মনিরপেক্ষ মানুষ, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি, কোনো বিষয় কিছু সমস্যার সম্মুখীন হলে সংবিধানকে আমরা সবসময় অধ্যয়ন করি বা সংবিধানকে দেখি, যে সংবিধানের মধ্যে কমিশন কি আছে না আছে, তাদের কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক। কারণ সংবিধানের প্যারামিটারে যদি আমরা মাপি, তাহলে এই ওয়াকফ সংশোধনী বিলটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এই ওয়াকফ সংশোধনীর মাধ্যম দিয়ে দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মধ্যে ধর্মনিরপেক্ষ কাঠামো আছে, সেটাকে আঘাত দিচ্ছে, দেশের সংবিধানকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তাই এই সংশোধনীর আমরা সম্পূর্ণ বিরোধিতা করি, নিন্দা করি, ধিক্কার জানাই। আমাদের তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তো মেম্বার নাই, মেম্বার পার্লামেন্ট নাই, বা মেম্বার রাজ্যসভায় আমাদের সদস্য নাই, সেখানে আমরা পার্টিসিপেট করতাম। কিন্তু না থাকলেও আমরা এখন বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং আমি বিধানসভাতেও এই বিষয়টাকে উত্থাপন করেছি যে এটা কোনোভাবেই এই সংশোধনীকে মেনে নেওয়া যায় না। কারণ সংবিধানের 15, 25, 26, 29, 300 ক ধারাগুলোকে সরাসরি ভাবে আক্রমণ করছে এই সংশোধনী। ধর্মচর্চের স্বাধীনতা, সেখানেও আঘাত দিচ্ছে। ধর্ম রিলিজিয়াস যে বিষয়বস্তুগুলো আছে, সেখানেও আঘাত দিচ্ছে। 1995 সালের প্রিন্সিপাল অ্যাক্ট যেটা আছে ওয়াকফে, সেটার বেশ কিছু সেকশনকে অমিট করেছে, আর কিছু সেকশনকে অ্যামেন্ডমেন্ট করেছে, করে 2024-এ প্রায় 40টি সংশোধনীর মাধ্যমে একটা আপনার ওয়াকফের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। যে ওয়াকফ বোর্ডের যেটা বা ওয়াকফ সম্পত্তিটাকে সেখানে উড়িয়ে দিয়ে তার নামটাও চেঞ্জ করে দিয়ে সেখানে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট ইফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট নাম দিয়েছে, দিয়ে এটাকে তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। দেখানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এরা খুব ভালো কাজ করবেন, মুসলিম সম্প্রদায় বিশেষ করে মহিলাদের জন্য এরা খুব এই অ্যামেন্ডমেন্টে উপকৃত হবে, মুসলিম সম্প্রদায় যারা পিছিয়ে বর্গের আছে তারা উপকৃত হবে। মুসলিম সম্প্রদায়ের জন্য কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার খুবই চিন্তিত, তাদের সুবিধার্থে এই সংশোধনী নিয়ে এসেছে। কদিন আগেই ঈদের নামাজের সময় দেখলাম যে ঈদের নামাজ 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 8 ঘন্টা। ঈদগাতে জায়গা সংকলন না হওয়ার ফলে যদি ঈদগার বাইরে আপনার রাস্তাতে নামাজ পড়ে, উত্তরপ্রদেশে কি দেখলাম, বা আপনার বিজেপি পরিচালিত ডবল ইঞ্জিনের সরকার যে রাজ্যগুলোতে আছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে। উত্তরপ্রদেশটা এখন একটা স্টেপ আগে গিয়ে পাসপোর্ট বাতিল হয়ে যেতে পারে, ড্রাইভিং লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। উত্তরপ্রদেশের বেশ কিছু জেলাতে এই অর্ডারটা দেখলাম। আবার এরাই লেখা মুসলমানদের ভালো দেখবে। বাড়ির যদি ঈদগাতে জায়গা সংকুলন হয়, বাড়ির ছাদেও যদি নামাজ পড়ে, সেই ক্ষেত্রেও তাদের পানিশমেন্ট হবে। ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে দেখলাম যে ঈদের যে ছুটি থাকে
সেটাও বাতিল করেছে। এরাই নাকি আবার মুসলমানদের ভালোর জন্য, গরিব মুসলমানদের ভালোর জন্য নাকি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। মানে চরম অসত্য কথা ওরা বলছে। এই ওয়াকফ সংশোধনীর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি বা অন্য কোনো সম্প্রদায়ের যে ওয়াকফ করা দেওয়া সম্পত্তিকে কেন্দ্র সরকার আত্মসাৎ করার একটা অপচেষ্টা চালাচ্ছে সংশোধনীর নামে। এর আমরা বিরোধিতা করছি। আমরা দেখেছি 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে 2023 সালে সংশোধনীর মাধ্যমে কিভাবে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের যে অধিকার অনেকটাই কেড়ে নিয়েছে। এই আইনটাকে সংশোধনীর নামে আদিবাসীদের বিপক্ষে নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয়, সেই অর্থে কোনো চর্চাও হয়নি, সেই অর্থে কোনো প্রতিবাদও সেই অর্থে আমরা দেখতেও পাইনি। আমরা প্রতিবাদ করেছি, আজকেও করছি। 2023 সালের ফরেস্ট রাইট অ্যাক্টের নামে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে ওটাকেও বাতিল করতে হবে। এখন বিষয়বস্তু এটা হচ্ছে, কেন্দ্রের সরকার জুমলাবাজের সরকার, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছিল ব্যর্থ হয়েছে। বছরে 2 কোটি চাকরি দেওয়া তো দূরের কথা, বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ক্রমশ আমাদের রাজ্যে, আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইউথ জেনারেশন দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, চাকরি নাই, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, ডিগ্রি নাই, ডিগ্রি আছে কাজ নাই, আর কাজ থাকলেও কাজের মূল্যায়ন হচ্ছে না, শ্রম চুরি করা হচ্ছে, শ্রমের মূল্যায়ন হচ্ছে না। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে। 15 পয়সা তো দেওয়া দূরের কথা, উল্টে 2014 থেকে 2025 বা 2014 থেকে 2024 এই 10 বছর যদি আমরা দেখি, এই 10 বছরে দেখলে দেখা যাবে যে ঋণ খেলাপির সংখ্যা কত গুণ বেড়ে গিয়েছে। তারা বিদেশে যেতে পারছে কিভাবে? তাদেরকে বিদেশে যেতে সহযোগিতা করছে কি? এক কথায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল বিজেপি সরকার, ম্যাক্সিমাম ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে? আছে মুসলিম সম্প্রদায়, তাদেরকে টার্গেট করো, তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাও, মুসলমানদের বিরুদ্ধে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলতে পারবে, তাহলে তাদের ভোট ব্যাংকে তারা সুরক্ষিত রাখবে। অ্যাকচুয়ালি হিন্দু সমাজের ভোট ব্যাংকে বিজেপি ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে, আর মুসলিম সমাজের ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেসও ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে, যেটার প্রমাণ আপনার রেড রোডে গিয়ে মমতা ব্যানার্জি দিলেন, একটা ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করে দিলেন। দুটোরই আমরা ধিক্কার জানাচ্ছি। এখন আসা যাক, দেখুন 40টা মতো সংশোধনী আছে। 40টা সংশোধনী নিয়ে বলতে গেলে প্রায় 1 ঘন্টার অধিক সময় লেগে যাবে, আরো বেশি। এক একটা সংশোধনী 2 মিনিট করে বলা যায়। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো যে বিরোধিতা কেন করছি। প্রথমে আমি যদি বলি, আজকে আমি পার্লামেন্টে যখন মাননীয় মন্ত্রী কিরণ রিজিজু বলছিলেন, আমি বক্তব্য শুনছিলাম, তিনি অনেক অসত্য তথ্য দিয়েছেন। আর এই তিনি সাবলীলভাবে অসত্য তথ্য কিভাবে পার্লামেন্টে দিলেন সেটা আমাদের ভাবতে অবাক লাগছে। নিশ্চিতভাবে তারপরের বক্তার বক্তব্য শুনেছি গৌরব গগৈ সাহেবের, যিনি আসামের এক লোকসভা থেকে এসেছেন। তিনিও প্রথমে এটাকে কন্ডেম করেছেন এবং তার অথেন্টিসিটির যে প্রমাণ কি আছে সেটাও জানতে চেয়েছেন। এখন আমি পার্টিকুলার বা স্পেসিফিক 3-4 বিষয়ের উপর আমি বলবো যে কেন আমরা বিরোধিতা করছি, এটা জানতে হবে। আর একটা জিনিস, আর এই ওয়াকফ নিয়ে সমাজের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বা ভিন্ন ধর্মের মধ্যে, ওটা ওর সাথে লাগিয়ে রাখ না, হাতটা থাকি না, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমি অনুরোধ করব, এই বিজেপি সরকারের ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন না। সত্য জানার চেষ্টা করবেন, তারপর আপনারা ডিসিশন নেবেন। মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষরা দীর্ঘকাল ধরে একটু 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 করে সম্পত্তি দিয়ে জমা করতে 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 আজকে এই জায়গায় এসে পৌঁছছে। লক্ষ্য উদ্দেশ্য কি? ধর্মীয় কাজে, সামাজিক কাজে এই সম্পত্তিটাকে ব্যয় করা, খরচ করা একটা। আর একটা লক্ষ্য উদ্দেশ্য কি? ওয়াকফ 2 টাইপের হয়। ওয়াকফে আওলা, অর্থাৎ
তার পরিবার পরিজনদের জন্য, তার আওলাদদের জন্য অফ করে যাওয়া, আর একটা অফে লিল্লাহ অর্থাৎ ধর্মীয় কাজে আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তিটাকে উৎসর্গ করা। এই দু টাইপের ওয়াকফ করা হয়, ওয়াকফ সম্পত্তি হয়। তো এইটাকেই এতদিন ধরে আমি কোড আনকোড বলছি, বিভিন্ন রাজ্য সরকার ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় থাকা থেকে ওয়াকফ সম্পত্তিগুলোকে লুট করেছে, প্রাইম প্রপার্টি গুলোকে লুট করেছে। এখন কেন্দ্র সরকারের নজর পড়েছে, সবটাই তারা লুটে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের রাজ্যে আমি পশ্চিমবাংলা বিধানসভায় বলেছিলাম, তখন এটা নিয়ে আলোচনা হয়েছিল যে এই বিধানসভায় অনেক শাসক দলের বিধায়ক আছেন যারা ওয়াকফ ভ্যালুয়েবল ওয়াকফ প্রপার্টি লুট করে রেখে দিয়েছে, সেগুলো উদ্ধার হবে কি করে? পশ্চিমবাংলায় আরটিআই এর রিপোর্টের কথা বলছি, প্রায় ৭৫,০০০ বিঘে ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। আর উদ্ধারকৃত সম্পত্তিগুলো করে কামিয়ে মেরে কেটে খাচ্ছে তৃণমূলের ছত্রছায়া থেকে, ভূতের নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য স্তরের নেতৃত্ব পর্যন্ত। এখন আসা যাক যে আমরা ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছি কেন। অনেক প্রায় 40-এর অধিক সংশোধনী আছে, আমি কয়েকটা বলছি। ভয়ঙ্কর কয়েকটার মধ্যে একটা হচ্ছে, নতুন যে সংশোধনী নিয়ে এসেছে সেখানে বলা হয়েছে কমপক্ষে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে সে ওয়াকফ করতে পারবে। এখন যে আমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি কি নন প্র্যাকটিসিং ইসলামে আছি, এটা ডিসাইড করবে কে? কে সার্টিফিকেটটা দেবে? ডিস্ট্রিক্ট কালেক্টর দেবেন। তাহলে ডিস্ট্রিক্ট কালেক্টর যে দেবেন, আমি 5 বছর নামাজ রোজা নামাজ পড়লাম, রোজা রাখলাম 1 মাস, দান খায়রাত করলাম, আমার যাকাত যতটুকু হয়েছে সঠিকভাবে দিলাম, ফিতরা যা ছিল সঠিকভাবে দিলাম, এক কথা ইসলামিক সমস্ত রীতিনীতি মেনে আমি চললাম। 5 বছর পরে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে যদি আমি বলি আমি অফ করতে চাইছি, আমি নতুন করে আমার সম্পত্তিকে অফ করতে চাইছি, তাহলে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কই তোমার কপালটা দেখি তো, কই কপালে তো তোমার নামাজের দাগ দেখতে পাচ্ছি না, তুমি অফ করতে পারবে না, তাহলে আমি অফ করতে পারবো না। তাহলে আমি আমার ধর্মচারণের সার্টিফিকেট আমাকে রাষ্ট্র দেবে? এটা তো সম্পূর্ণ চরমভাবে সংবিধান বহির্ভূত, সংবিধানকে আঘাত দেওয়ার কথা বলছে। তাহলে এইটা যদি আজকে তারা এস্টাবলিশ করতে পারে, আগামীকাল মসজিদের ইমাম কি হবে সেটাও ঠিক করে দেবে রাষ্ট্র। ঠিক এখন যেমন কোথায় নামাজ পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে রাষ্ট্র। আমি আমার বাড়ির ছাদে নামাজ পড়তে পারবো না উত্তরপ্রদেশে, যেটা আইন জারি করেছে বুল্ডোজারের সরকার। যদিও উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম চর খেয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে, যারা অবৈধভাবে বুল্ডোজার দিয়ে যাদের গাড়ি ঘর ভাঙচুর করেছে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেছে আগামী 6 সপ্তাহের মধ্যে। এখন বিষয় যে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে। তাহলে এই ধরনের অবান্তর দাবি, অবান্তর সংশোধনীর আমরা চরম বিরোধিতা করছি, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এটাকে আমি ইসলামের মধ্যে আছি কি না নাই, তাহলে এটা সার্টিফিকেট ডিস্ট্রিক্ট কালেক্টর আমাকে দেবে? আমি প্র্যাকটিসিং ইসলাম কি নন প্র্যাকটিসিং ইসলাম, এটা ইসলামের মধ্যে এই ভেদভাব কোনো জায়গায় নাই। এটা নিয়ে আসছে কারা? সরকার নিয়ে আসছে, রাষ্ট্র নিয়ে আসছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা আমরা বিরোধিতা করছি। কালকে যদি বলে এই আইনটাই বলবৎ করে দিবার পরে যদি বলে যে আপনি মারা গেছেন, আপনি কবর দিতে গেলে ওকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, নাহলে কবর দিতে পারবে না, তাহলে কোথায় যাবে? ডিস্ট্রিক্ট কালেক্টর বা যে কেউ আগে সরকার সার্টিফিকেট দেবে, ওটাকে কবর দিতে যাওয়া হবে না, ওকে পুড়িয়ে দিতে হবে না, ওকে খালে ফেলে দিতে হবে না, ওকে পানিতে ফেলে দিতে হবে, এটা করতে পারে, আমি বলছি। তাহলে এইগুলোকে বন্ধ করা, এই প্র্যাকটিসিং ইসলাম 5 বছর কমপক্ষে, এগুলো অযৌক্তিক কথা, এর আমরা চরম বিরোধিতা করছি। এবং রাজ্যের মানুষকে বলবো, দেশের মানুষকে বলবো, বিজেপির এই ধরনের বিভাজন আনা করার জন্য যে সংশোধনী নিয়ে এসছে ওয়াকফের, আপনারা এর বিরোধিতা করবেন। এই সংশোধনীর মাধ্যমে ডিস্ট্রিক্ট কালেক্টরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে একটা ক্ষেত্রে হচ্ছে যে আপনার একটা সম্পত্তি নিয়ে ডিসপিউট হচ্ছে, লড়াই হচ্ছে, ওয়াকফ বোর্ড বলছে তাদের, সরকারও বলছে তাদের,
এই ক্ষেত্রে সমাধানের জন্য সর্বোচ্চ ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ডিস্ট্রিক্ট কালেক্টরকে। এতদিন কার হাতে ছিল? ট্রাইব্যুনালের হাতে ছিল, ওয়াকফ ট্রাইব্যুনালের হাতে। ওয়াকফ ট্রাইব্যুনালটা হচ্ছে জুডিশিয়াল মাইন্ডে চলে, আর ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দেওয়া মানে ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টর হচ্ছে সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভের একটা পার্ট। সে স্বাভাবিক, আমরা দেখেছি এই 2021 নির্বাচনের পরে কিভাবে আমাদের উপর অত্যাচার নেমে এসেছে। আমরা ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে লিস্ট ধরে বলেছি যে এই সামনে পুজো আসছে, আমাদের এই কর্মীগুলোকে এই সময় অন্তত ঘরে পৌঁছানোর ব্যবস্থা করুন। অপারগ, তারা পৌঁছাতে পারেনি। সামনে রমজান মাস আসছে, আমাদের এই কর্মীগুলো বাড়ি ছাড়া আছে, ঈদ আসছে, ঈদ করবে, একটু বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। এতটুকু কাজ ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছ থেকে আমরা পাইনি। তারা কিভাবে প্রকৃত ওয়াকফ সম্পত্তিটা ওয়াকফ বোর্ডের হাতে থাকবে এটা বলতে পারে, এই নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ ওটা তো অ্যাডমিনিস্ট্রেটিভটা, একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভের একটা পার্ট তো ডিস্ট্রিক্ট কালেক্টর। তাহলে সাবজুডিস মাইন্ডকে ডাইভার্ট করে আপনার মাইন্ডটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড করা হচ্ছে, এর আমরা বিরোধিতা করছি। বলতে পারে অনেকে একটা মিথ্যাচার করছে যে ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি সর্বোচ্চ পাওয়ার, এ অর্ডার দিলে নাকি অন্য কোনো জায়গায় আর অর্ডার কোনো অর্ডার হবে না, কোনো কোর্টে যেতে পারবে না। এটা সম্পূর্ণ অসত্য কথা বলছে, ওয়াকফ ট্রাইব্যুনালকে নিয়ে মিথ্যাচার করছে। সর্বপ্রথম বলি, ট্রাইব্যুনালটা ভ্যালিড ইয়া ইনভ্যালিড? চৌধুরী চরণ সিং এর নেতৃত্বে যে রেকমেন্ডেশন গুলো হয়েছিল, অনেকগুলি রেকমেন্ডেশন হয়েছিল, তার মধ্যে একটা রেকমেন্ডেশন হচ্ছে এই ট্রাইব্যুনাল তৈরি করা। 323A, 323B, টোটাল ট্রাইব্যুনাল ওর মধ্যে ইনক্লুড আছে। সেখানে সেই আইন অনুযায়ী ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। এটা আমার কাছে অনেক প্রমাণপত্র আছে যে ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডারটা পছন্দ হয়নি। তারপরে সে কোথায় যাবে? সংবিধানের সম্ভবত 226 or 227 আর্টিকেল, অনুচ্ছেদ 226 বা 227 অনুযায়ী ট্রাইব্যুনালের অর্ডারকে যদি আমার পছন্দ না হয়, তাই বোর্ড যেতে পারে বা ব্যক্তিত্ব বা সরকার পক্ষ, তারা হাইকোর্টে গিয়ে মুভ করতে পারে। হাইকোর্টের অর্ডারটাও যদি আমার মনোভূত না হয়, সুপ্রিম কোর্ট আমি যেতে পারি। ট্রাইব্যুনালে এইটা প্রভিশন। অন্যান্য ট্রাইব্যুনালের ক্ষেত্রে ক্যাট স্যাট যেগুলো আছে, স্যাটের ক্ষেত্রে সরকারি কর্মচারীরা যদি মনে করে যে আমার সাথে ইনজাস্টিস হচ্ছে, আমার সাথে অবিচার হচ্ছে, আমার বিচারের দরকার, তাহলে তারা কোথায় যায়? স্যাটে যায়। ঠিক একইভাবে কেন্দ্র সরকারের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে, তারা যদি মনে করে কেন্দ্র সরকার তাদের সাথে অন্যায় করছে, অনাচার করছে, তারা তাদের প্রাপ্য পাচ্ছে না, তাদের অধিকার পাচ্ছে না, সেই জন্য ক্যাট আছে। তো এই ধরনের সম্ভবত 13টি ট্রাইব্যুনাল আছে ভারতবর্ষে, সবটা বৈধ। ওয়াকফ ট্রাইব্যুনালও 13টির মধ্যে একটি। সব থেকে বড় জিনিস, ট্রাইব্যুনাল গুলোর নিজস্ব কিছু আইন আছে, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালটা চলে সম্পূর্ণ সিভিল প্রসিডিওরে। অর্থাৎ আমরা আমাদের জমি জায়গা যে এই আনুষঙ্গিক বিষয়টা যে কোড অনুযায়ী আমরা চলি, সেটা ওয়াকফ ট্রাইব্যুনালের নিজস্ব কোনো আইন তৈরি করে না করে এইটাকে টোটালি অ্যাডাপ্ট করেছে আরো সহজ যাতে হওয়ার জন্য। ওয়াকফ ট্রাইব্যুনালটা কেন? মামলা স্পিড আপ করানোর জন্য। স্পিড আপ, কারণ সেশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা জজ কোর্ট বা হাইকোর্ট মামলা প্রচুর করে আছে। যথাযথ জাজেসদের না থাকার জন্য, শূন্যপদ জাজেসদের হওয়ার জন্য অনেক মামলা এখন পেন্ডিং আছে এই সমস্ত কোর্টে। সেই জন্য আলাদা করে ট্রাইব্যুনাল করা হয়েছে। যেমন গ্রিন ট্রাইব্যুনাল আছে, যাতে করে আপনার মামলাটা স্পিড আপ হয়, এই জন্য। কিন্তু এক্ষেত্রে দেখছি যে সংশোধনীর মাধ্যমে ওয়াকফ ট্রাইব্যুনালের যে ক্ষমতা সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এটা সংবিধান বহির্ভূত কাজ। সংবিধান যেখানে বলে দিয়েছে যে 226 or 227 যে যদি ট্রাইব্যুনালের দ্বারা নিজেকে মনে করে যে আমার সঠিক আমার পক্ষে আসেনি বা আমার আমার পছন্দ মতো রায় হয়নি, সে অন্য উচ্চস্তর কোর্টে যেতে পারে। সেক্ষেত্রে এটা করার কারণ এটা বোঝাই যাচ্ছে যে
ক্ষমতাটাকে কক্ষিগত করে নেওয়া, ক্ষমতাটাকে রাষ্ট্রের হাতে নিয়ে নেওয়া, যেটা সাবজুডিস মাইন্ডে চলতো সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চালিয়ে ক্ষমতাকে দখল করার চেষ্টা হচ্ছে। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে গেলে কেন ক্ষমতা দখল হবে বলছি, কদিন আগে আমরা দেখলাম উত্তরপ্রদেশের সাম্বালের এক পুলিশ কর্তা যেভাবে জুম্মার দিনে হোলি পড়েছে এইটাকে কেন্দ্র করে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে অসাংবিধানিক কথা বললেন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হওয়ার জন্য। কিন্তু আশা করছি সাবজুডিস মাইন্ডে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে না, যদি প্রয়োগ করে ফেলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেন। আমি এইটা আমরা তার বিরোধিতা করছি, আমরা বিরোধিতা করছি যে